আইনকে মানুষের সকল অন্যায়ের বিচার মাপক বলা হয়। আইন গড়ে উঠেছে সাধারণ মানুষের প্রতি হওয়া অন্যায়ের ন্যায় বিচার দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেই আইনকেই সমাজের কিছু অসৎ মানুষ নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করলে বা একজন নির্দোষ বা সাধারণ মানুষের জীবন ধ্বংসের কারণ হলে তা কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই মুভিতে তুলে ধরা হয়েছে। সালামু আলাইকুম প্রিয়জনেরা, আমি সাইফ আছি সাথে। আর আজকের মুভির নাম নন্দী। আর IMDb রেটিং 7.9 আউট অফ 10 আর 98% গুগল ইউজার মুভিটি পছন্দ করেছেন। সো কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই টিভিতে একটি ডকুমেন্টারি দেখিয়ে শুরু করা হয়, যেখানে কিছু পরিবারকে দেখায় যাদের সন্তান বা আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই বিনা কারণে বা অন্যায়ভাবে জেলে বন্দী, যার কারণে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরপর সিন চলে যায় একজন সমাজসেবক, উকিল ও সিটিজেন ইউনিয়ন রাইটের লিডার রাজগোপালের কাছে, যিনি কিনা মিনিস্টারের সাথে কথা বলছিলেন বিভিন্ন স্টেটের মানুষদের দ্বারা কিভাবে অন্যায়ভাবে জেলে বন্দী রয়েছে বছরের পর বছর কোনো ক্রাইম না করেই। মিনিস্টার তাকে আশ্বাস দিয়ে বলেন সে এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে কথা বলবে। নেক্সট সিনে দেখানো হয় চঞ্চল গুন্ডা জেলখানায়। সেখানে কিছু কয়েদিকে নিয়ে আসা হয়েছে। এই কয়েদিগুলোর মধ্যে সূর্যা প্রকাশ নামের একজনকে দেখা যায়, যাকে কিনা একজনকে মার্ডার করার অপরাধে আসামি হিসাবে শাস্তি দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। সে এই মুভির প্রধান চরিত্র এবং মুভির কাহিনী আবর্তিত হয় তাকে ঘিরেই। তো জেলখানায় তাকে বিবস্ত্র করে জাজ করার পর একটি সেলে পাঠিয়ে দেওয়া হয়। সিন চলে যায় 5 বছর পর জেলখানায় নতুন আরেকটি ছেলেকে আনা হয় রাধা প্রকাশ নামে। সেও একটি অপরাধের দরুনই এখানে এসেছে। রাধা ছিল খুবই খোশমেজাজি একজন ছেলে। সে নিজেকে একজন ইউটিউবার বলে দাবি করে, আমার মতো। এরপর সেখানে উপস্থিত সবাইকে তার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে। আমাদের চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করবেন কিন্তু। এরপর রাধা প্রকাশকে একটি সেলে পাঠানো হয়, যেটা ছিল সূর্যা প্রকাশের সেল, অর্থাৎ রাধা এখান থেকে সূর্যা প্রকাশের সেলমেট। রাধা সূর্যাকে দেখে হাত বাড়িয়ে নিজের পরিচয় করিয়ে দিলে সূর্যা কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে, যা দেখে রাধা কোনো ব্যাপার না বলে তার জায়গায় চলে যায়। সন্ধ্যায় যখন খাবার দিচ্ছিল, সূর্যা তখন নিজের খাবার নিয়ে ডাইনিং রুমের বাইরে এসে একটু দূরে একটি গাছের নিচে খেতে বসে। সূর্যা আসলে জেলে কারো সাথেই কথা বলে না এবং সবসময় একা থাকতেই পছন্দ করে। তো এইদিকে সূর্যার দেখা দেখি রাধাও তার পাশে বসে খাবার খেতে থাকে। রাধা তার প্লেটের খাবারকে দুভাগ করে খাচ্ছিল, যা দেখে সূর্যা অবাক দৃষ্টিতে তাকালে রাধা বলে 1 ভাগ তার আর 1 ভাগ তার বাবা মায়ের। সে আরো বলে তার বাবা মা তাকে 25 বছর লালন পালন করেছে, কিন্তু যখন সময় আসে তার মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালনের, তখনই তারা এই পৃথিবী থেকে চলে যায়, যে তার মা বাবার জন্য কিছুই করতে পারেনি। এইসব বলে সে অঝরে কাঁদতে থাকে। এই প্রথম রাধাকে এতটা কষ্ট পেতে দেখা যায়। আসলে সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখত। সূর্যা রাধার কথা শুনে মনমরা হয়ে খাবার রেখে সেলে চলে যায় এবং তার বাবা মার কথা ভেবে ভীষণ ইমোশনাল হয়ে যায়। এক পর্যায়ে সে ঘুমিয়ে গেলে হঠাৎ একটি দুঃস্বপ্ন দেখে সে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে। রাধাও তার চিৎকার শুনে উঠে পড়ে এবং সূর্যার অবস্থা দেখে 1 গ্লাস পানি দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। এই সময় সূর্যাকে ভীষণ রকম দুঃখে কষ্টে জোরে জোরে চিৎকার করে রাধাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় এবং এইখান থেকেই দেখানো হয় সূর্যা জেলে আসার পেছনের গল্প, অর্থাৎ সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। সূর্যা বলতে থাকে যে তার গ্র্যাজুয়েশনের পর একটি ভালো আইটি কোম্পানিতে সে জব পায়। সে তার জবের সমস্ত স্যালারি তার মাকে এনে দিত। সূর্যা তার বাবাকে মদের বোতল এবং মাকে কসমেটিক এনে দিত, কারণ সূর্যা ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে। মা বাবা সূর্যার জন্য তাদের সকল সুখ, স্বাচ্ছন্দ্য, স্বপ্ন সবকিছু বিসর্জন দিয়েছিল, যাতে সূর্যা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়। তাই সূর্যা চেষ্টা করত তার বাবা মাকে সর্বাত্মক খুশি করার এবং তাদের সকল অপূর্ণ স্বপ্ন আর ইচ্ছেগুলোকে পূরণ করার। সূর্যার বাবা মাও তাদের ছেলের এমন কার্যকলাপে অনেক গর্ববোধ করত আর বলতো, আমাদের ছেলে গোল্ডেন সান, আমার ভাগ্য অনেক ভালো যে এমন একটা ছেলে পেয়েছি। তো পরের দিন সূর্যা তার পরিবার ও তার কাজিন সন্তোষকে নিয়ে মন্দিরে গেলে সেখানে একটি মেয়েকে দেখে ভালোবেসে ফেলে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট, which is a total bullshit। সূর্যা এবং সন্তোষ কৌশলে জানতে পারে যে মেয়েটির নাম মীনাক্ষী। তারা একটি বাহানা করে মৃণার কাছে গেলে মৃণা তাদের ভাইয়া বলে সম্বোধন করে, যা শুনে সূর্যা কিছুই মনে করে না, বরং সে এইটা ভেবে খুশি হয় যে সে তার সাথে কথা তো বলতে পেরেছে। অন্যদিকে ভাইয়া ডাক শুনে সন্তোষ কিছুটা নাক ছিটকায়। পরের সিনে মহেশ বাবুর ভক্ত হওয়ায় সন্তোষকে সূর্যা সিনেমা হলে দেখাতে নিয়ে যায়, কারণ মহেশ বাবুর নতুন মুভি তারা মিস করতে চায় না। সেখানে আবারও তাদের মৃণার সাথে দেখা হয়ে যায় এবং মৃণা তাদের টিকিট কিনতে সাহায্য করতে বললে সূর্যা আনন্দের সহিত তাকে টিকিট কিনতে সাহায্য করে। টিকিট হাতে পেয়ে মৃণা সূর্যাকে ধন্যবাদ ভাইয়া বলে চলে যায়,
যা শুনে সুরিয়া নিরপেক্ষ থাকলেও সান্তোষ ভীষণ ক্ষেপে যায় এবং সুরিয়াকে 2-4 কথা শুনিয়েও দেয়। সুরিয়া তার কোনো কথা কানে না নিয়ে মৃণাকে নিয়ে ভাবতে থাকে। এমনি আরেকদিন মৃণার সাথে তার একটি ক্যাফেতে দেখা হয়। সেখানে মৃণা সুরিয়ার প্রতি তার ভালো লাগার অনুভূতি প্রকাশ করে ও সুরিয়াকে আগে থেকেই চিনত ও পছন্দ করত তা রিভিল হয় এবং মৃণা যে শুধুই সুরিয়াকেই বিয়ে করবে তা সুরিয়াকে ক্লিয়ারভাবে বলে দেয়। সিন কাট হয়ে চলে যায় নালাগান্ডালায় আউটসাইডের একটি ক্রাইম স্পটে, যেখানে পুলিশরা সমাজসেবক, উকিল ও সিটিজেন ইউনিয়ন রাইটের লিডার রাজগোপালের মৃতদেহ খুঁজে পায়। এই সেই রাজগোপাল যাকে মুভির শুরুতে মিস্টারের সাথে কথা বলতে দেখা গিয়েছিল। ক্রাইম স্পটে এন্ট্রি হয় চন্দননগর থানার অফিসার সিআই কিশোরের, যে কিনা এই কেসটির ভারপ্রাপ্ত তদন্তকারী হিসেবে কাজ করছে। সিআই কিশোর রাজগোপালের দেহকে পোস্টমর্টমে পাঠাতে বলে এবং তার পরিবারকে খবরটি জানাতে বলে, আর উপস্থিত মিডিয়াকে বলে এটি একটি প্রি প্ল্যান্ড মার্ডার কেস, তদন্ত চলছে, আমরা খুব তাড়াতাড়ি এই কেসটির সমাধান করব এবং খুনিকে ধরব। পরের সিন, স্টেট হোম মিনিস্টার নাগেন্দার রাজগোপালকে শ্রদ্ধাঞ্জলি দিতে আসে এবং সে সিআই কিশোরের এই হত্যাকাণ্ডের পেছনে কারা আছে তাদেরকে খুঁজে বের করতে বলে। কিশোর আদা জল খেয়ে লেগে যায় কেসটির পেছনে। সে রাজগোপালের সকল তথ্য খুঁজে বের করে এবং ক্রাইম স্পটের আশেপাশে থাকা সকল সিসিটিভি ফুটেজ কালেক্ট করে, চেক করে এবং সে রাজগোপালের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে রাজগোপালের কোনো শত্রু আছে কিনা ইত্যাদি জিজ্ঞাসাবাদও করে। সে আরও জানতে চায় রাজগোপাল কোনো নোট রেখে গিয়েছে কিনা। তার স্ত্রী বলে এসব কোনো কিছুই ছিল না বা হয়নি তার মৃত্যুর আগে। আচ্ছা, কোনো রকম সন্দেহজনক কিছু পেলে বা কেস রিলেটেড কোনো ইনফরমেশন পেলে আমাকে জানাবেন, এই বলে চলে যায় সিআই কিশোর। অন্যদিকে রাজগোপালের মৃত্যুতে শহরের শোকের ছায়া নেমে আসে এবং লোকেরা মোমবাতি হাতে তার হত্যার দাবিতে প্রতিবাদ জানায়। অপরদিকে সুরিয়া তার বাবা মাকে একটি ফ্ল্যাট কিনে সারপ্রাইজ করে দেয়। সে ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন করে এবং লোনটি অ্যাপ্রুভালও হয়। সে ফ্ল্যাটের পেমেন্ট করে। সুরিয়া মৃণাক্ষীকে বলে বাবা মাকে আমি সারপ্রাইজ দিব, তুমি কিছু বলো না কিন্তু তাদের, ঠিক আছে? তো সুরিয়া খুশি মনে মৃণাক্ষীকে ড্রপ করতে যায়। মাঝ রাস্তায় সিআই কিশোর কোনো কথাবার্তা ছাড়াই সুরিয়াকে থানায় ধরে আনে। সুরিয়া তো কিছুই বুঝতে পারছিল না কেন তাকে থানায় আনা হয়েছে। তখন সিআই কিশোর বলে সে রাজগোপালের মার্ডার করেছে, তাই তাকে এখানে আনা হয়েছে। সুরিয়া অবাক হয়ে বলে, স্যার আমি একজন সাধারণ মানুষ, আমি একটা ছোট জব করি, আর তাছাড়া আমি তো এই রাজগোপালকে চিনিও না, কখনো দেখিনি, তাহলে আমি কিভাবে তাকে খুন করবো বলুন? তখন সিআই কিশোর দেখায় সিসিটিভি ফুটেজে রাজগোপাল একটি ডায়াগনস্টিক্সের সামনে দাঁড়িয়েছে। আবার ট্রাফিক জ্যামেও দেখা গিয়েছে, যেখানে সুরিয়াকেও দেখা গিয়েছে রাজগোপালের আশেপাশে, এবং সুরিয়ার হাতে সেই 10 লাখ টাকার চেকটাও দেখা গিয়েছে, যা দেখে পুলিশ তাকেই রাজগোপালের খুনি ভেবে নিয়েছে আর তাকে হায়ার্ড কিলার ভেবেছে, যে ওই 10 লাখ টাকার বিনিময়ে সে হত্যা করেছে রাজগোপালকে। এদিকে সুরিয়াও পুলিশকে বোঝাতে ব্যর্থ হয় যে এগুলো আসলে কাকতালীয় ঘটনা এবং সে ডায়াগনস্টিক্সে সে গিয়েছিল তার মায়ের রিপোর্ট আনতে, আর সেই 10 লাখ টাকা সে আসলে ব্যাংক থেকে লোন নিয়েছিল ফ্ল্যাট কেনার জন্য। কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না, উল্টো তাকেই খুনি বানিয়ে দেয় এবং সিআই কিশোর তাকে অনেক মেরে এই মিথ্যেটাকে স্বীকার করাতে বলে দেয় বাকি সব অফিসারদের। পরের দিন থানার বাহিরে মিডিয়াকে এই নিউজটা কভার করতে দেখা যায়। ইতিমধ্যেই সেখানে সুরিয়ার মা বাবা, সান্তোষ, মীনাক্ষী আসলে মিডিয়ার লোকজন সুরিয়ার মা বাবাকে সুরিয়ার কথা জিজ্ঞেস করলে তারা বলে তাদের ছেলে কখনো এই ধরনের কাজ করতেই পারে না, ও নির্দোষ, ও কিছুই করেনি, ওকে ফাঁসানো হয়েছে আর ওর খুনের সাথে কোনো সম্পর্ক নেই। সুরিয়ার মা বাবা থানায় ঢুকতে চাইলে কর্মরত কনস্টেবল তাদেরকে ঢুকতে দেয় না আর বলে ওর নামে এফআইআর হয়েছে এবং তারা যেন একটা ভালো উকিলকে হায়ার করে ও তাদের ছেলেকে কোর্ট থেকে বাঁচিয়ে নেয়। সিন কাট হয়ে চলে যায় পরের দিন কোর্টে, যেখানে সুরিয়াকেই দোষী সাব্যস্ত করা হয় এবং সেই সাপেক্ষে সমস্ত প্রমাণ দেখায় সিআই কিশোর, যাতে দেখা যায় সেই সিসিটিভি ফুটেজে রাজগোপালের আশেপাশে সুরিয়াকে এবং তার হাতের সেই চেকটাকেও। আর রাজগোপাল যেহেতু একজন সম্মানিত লোক ছিলেন, তাই কোনো উকিলই সুরিয়ার পক্ষে কেসটি লড়তে রাজি হয় না। ফলে কোর্টে তার পক্ষের কোনো উকিল না লড়ায় কোর্ট তাকে সরকারিভাবে উকিল প্রোভাইড করার ঘোষণা দেয় এবং সেই সাথে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এইসব শুনে সুরিয়া চিৎকার করে কাঁদতে থাকে আর বলে আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। কিন্তু কেউ তার কথা শোনে না। সুরিয়ার বাবাকে দেখা যায় মিডিয়াতে বলতে যে তার ছেলে নির্দোষ, কোনো অপরাধ করেনি এবং তার ছেলেকে ছেড়ে দেওয়ার আর্জি জানাতে থাকে। অপরদিকে সুরিয়াকে রিমান্ডে প্রচুর মারধর করা হয় এবং কনফেশন পেপারে সাইন করতে বলা হয়, কিন্তু সুরিয়া কনফেশন পেপার ছিঁড়ে ফেলে দেয় আর বলে আসল খুনিকে ধরে তাকে দিয়ে সাইন করিয়ে নিতে। যা শুনে সিআই কিশোর ডাম্বেল দিয়ে সুরিয়াকে মেরে উল্টো করে ঝুলিয়ে আবারও তাকে নির্মমভাবে মারতে থাকে। অন্যদিকে সুরিয়ার মা বাবা নিজের গায়ে পেট্রোল ঢেলে উপস্থিত মিডিয়া ও জনসাধারণকে উদ্দেশ্য করে বলে আমার ছেলে নির্দোষ, কিন্তু কেউ ওর সত্যটা শুনতে চাইছে না, বিশ্বাস করছে না। যে পর্যন্ত আমার ছেলেকে ছেড়ে না দেবে আমরা অনশন করব, আর কেউ যদি আমাদের কাছে আসার চেষ্টা করে তাহলে আমরা আমাদের গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। অপরদিকে সিআই কিশোর সুরিয়াকে একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখান থেকে একটি শার্ট ও খুনের ছুরি আলামত হিসেবে দেখায় এবং 2 জন আই উইটনেসকেও দেখায়। এইসব সাক্ষ্য প্রমাণ কোর্টে দেখালে সুরিয়াকে আবারও 14 দিনের রিমান্ডে পাঠানো হয় এবং তার কিছুদিন পরে দেখানো হয় সুরিয়ার মা বাবা মারা গেছে।
সুরিয়াকে সেখানে নিয়ে গিয়ে তার বাবা মার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করানো হয়। এরপর সেখানে সিআই কিশোর সুরিয়াকে বলে এসব বন্ধ করে অপরাধ কনফেস করতে। আরও বলে যদি সে কনফেস করে তাহলে তার শাস্তি হবে 14 বছর, আর সে যদি জেলে ভালো মানুষ হয়ে থাকে তাহলে তার সাজা কমে যাবে 7-8 বছরে। কিন্তু হার মানার পাত্র না সুরিয়াও, সে রাজি হয় না। এইখানে সিআই কিশোর বলে সুরিয়ার মা বাবার অনশনের কারণে প্রশাসনিক বিভিন্ন দিক থেকে অনেক চাপের সৃষ্টি হয় তার উপর। ফলে সে তার বাবা মাকে বোঝাতে যায় এবং নাটক বন্ধ করতে বলে। তারা রাজি হয় না। সিআই কিশোর কৌশলে সিগারেটে আগুন ধরানোর পর দিয়াশলাইয়ের বাকি জ্বলন্ত কাঠিটা তাদের গায়ে ছুঁড়ে মারে। যেহেতু তাদের গায়ে পেট্রোল ছিল ফলে তারা আগুনে পুড়ে মারা যায়। অর্থাৎ সিআই কিশোরই সুরিয়ার বাবা মাকে হত্যা করেছে। যা শুনে সুরিয়ার রাগে কষ্টে ফেটে পড়ে এবং কিশোরের ওপর হাত তুলে বসে। বাকি পুলিশ এসে তাকে আটকায় এবং কিশোর আচ্ছা মতো পেটায় সুরিয়াকে। সিন চলে আসে বর্তমানে। সুরিয়া আর রাধার কাছে তো ছিল এই গল্প, সুরিয়ার জেলে আসার পেছনেরটা। সুরিয়া বলে তারপর আরও 2টি কেস করেছে তার নামে কিশোর। রাধা বলে তুমি কোর্টকে কেন বলনি যে কিশোর তোমার বাবা মাকে খুন করেছে? তখন সুরিয়া বলে তারা আমার কথা শুনবেও না, বিশ্বাসও করবে না। সে আরও বলে কোর্টে একজন লোক যাকে সে কখনোই দেখেইনি সে পর্যন্ত তার বিপক্ষে সাক্ষী দিয়েছে। সে নাকি স্বচক্ষে সুরিয়াকে রাজগোপালকে হত্যা করতে দেখেছে, যার ফলে সুরিয়া আবারও জেলে বন্দী হয়ে যায়। সে 2 বার জেল থেকে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তারপর হঠাৎ একদিন সে জানতে পারে মীনাক্ষী তার বাবা ও সান্তোষ দেখা করতে এসেছে। সুরিয়া তাদের সাথে কথা বলে জানতে পারে মীনাক্ষীর বাবা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেবে এবং সে সুরিয়াকে বলে ছেলে আইটি অফিসার, আমার মনে হয় না তুমি এই 4 দেয়াল থেকে কখনো মুক্তি পাবে, তাই তোমার উচিত মীনাক্ষীকে ভুলে যাওয়া। এই ধরনের কষ্টদায়ক কিছু কথা বলে মীনাক্ষীর বাবা মীনাক্ষীকে নিয়ে চলে যায়। সান্তোষকে সুরিয়া বলে আর কখনো যেন সে তার সাথে দেখা করতে না আসে, শুধুমাত্র সে মারা গেলেই যেন তার মৃতদেহ তাকে নিতে আসে কিংবা তার সাজা শেষ হলে। অপরদিকে সুরিয়ার উকিল আধ্যা সুরিয়ার সাথে দেখা করতে আসে। বিগত 6 মাস যাবৎ সে সুরিয়ার কেসটি স্টাডি করছে, কিন্তু সুরিয়া আধ্যার সাথে কোনো কথা বলতে চায় না। মূলত আধ্যা সুরিয়ার বেল পিটিশন সাইন করাতে এসেছে, কিন্তু সুরিয়ার জাস্টিসের ওপর থেকে বিশ্বাসই উঠে গেছে। সে আধ্যাকে বলে আমি সাইন করে কি করব, আমি বেঁচে কি করব, কার জন্যই বা বাঁচব, আমার তো সব শেষ। আমার আপনজনেরাই আমার থেকে অনেক দূরে চলে গেছে, আমি চাইলেও তাদেরকে ফিরে পাবো না, আমার জীবনটাই অর্থহীন। তখন আধ্যা বলে আমাকে প্রতিশোধ নিতে হবে, তোমার মতো হাজারো সুরিয়াকে বাঁচাতে হবে। যে অন্যায় বছরের পর বছর হয়ে আসছে তা বন্ধ করতে হবে, তোমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। সেই সাথে আধ্যা সুরিয়াকে আইপিসি সেকশন 211 ধারার কথা বলে, যেটার মাধ্যমে সে তার উপর হওয়া অন্যায়ের ন্যায় বিচার পাবে। এটা শুনে সুরিয়া বেল পিটিশনে সাইন করে দেয়। পরের দিন আধ্যা যখন সুরিয়াকে বেল করাতে যায় তখন কিছু কয়েদিরা সুরিয়াকে মারছিল এবং সুরিয়াও তাদের এক পর্যায়ে আঘাত করে। রাধা সুরিয়াকে আটকানোর চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে যে এই মারামারির কারণে তার বেল ক্যান্সেল হতে পারে, কিন্তু সুরিয়া তার কথা না শুনে মারপিট করতেই থাকে। আসলে রাধাকে মূলত আধ্যাই পাঠিয়েছিল সুরিয়া সম্পর্কে জানতে এবং সকল কিছু গোপন ক্যামেরায় রেকর্ড করতে। যখন সুরিয়াকে অন্য কয়েদিরা মারছিল তখন রাধা সেসব গোপন ক্যামেরায় রেকর্ড করে এবং সে এর আগে সুরিয়ার যেসব কিছু রেকর্ড করেছিল তার সব কিছু ফেক আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। সাথে সাথে তা ভাইরাল হলে হিউম্যান রাইটের সিইও পৃথ্বীর নারায়ণ সুরিয়ার সাথে দেখা করতে আসে এবং তার বেল করানোর জন্য প্রসিডিওর শুরু করে। পরের দিন সুরিয়াকে কোর্টে দাখিল করলে আধ্যা কনফেস করে ফ্ল্যাট কেনার 10 লাখ টাকা কোথা থেকে এসেছে এই বিষয়ে কোনো প্রমাণ নেই পুলিশের কাছে। শুধু তাই নয়, যে শার্টটি তারা প্রমাণ হিসেবে দাখিল করেছে সেটা আসলে সুরিয়ার নয়, কারণ সুরিয়া পরে এল সাইজের শার্ট আর এই শার্টটি হচ্ছে XXL সাইজের। তাছাড়া ছোটবেলায় ডান হাতে আঘাত পাওয়ায় সুরিয়া ডান হাতে মুষ্টি করা তো দূরে থাক তেমন শক্তি পায় না, তাহলে সে কিভাবে সেই ডান হাত দিয়ে ওই 5 ফুট 8 ইঞ্চির একটি মানুষকে হত্যা করতে পারে, আর কিভাবেই বা সুরিয়া মুষ্টি করে ছুরিটা ধরল? এরপর আধ্যা সিআই কিশোরের আনা চাক্ষুষ সাক্ষ্য চন্দ্রায়নকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এইবার হবে খেলা। তিনি বলেন সেদিন রাতে সে নিজের চোখে সুরিয়াকে মারতে দেখেছে রাজগোপালকে। তখন আধ্যা তাকে জিজ্ঞেস করে আপনি কি সেদিন চশমা পরেছিলেন? চন্দ্রায়ন বলে সে চশমা ছাড়া গোসলও করতে পারে না। এইবার আধ্যা বলতে থাকে এবং সাক্ষ্য প্রমাণ হাজির করতে থাকে চন্দ্রায়নের বিপক্ষে। আসলে যেদিন রাজগোপালের হত্যা হয়েছিল সেদিন চন্দ্রায়ন একটি পাবলিক প্রোটেস্টেন্টে সামিল হয়েছিল। মূলত সেখানে দাঙ্গা সৃষ্টি করতে গিয়েছিল এবং সেখানে লোকেদের ধাক্কাধাক্কিতে তার চশমা পড়ে ভেঙে যায় এবং পুলিশও তাকে ধরে নিয়ে যায়। পুলিশ তাকে ছেড়ে দিলে সে সোজা আই সেন্টারে চলে যায় এবং নতুন চশমার অর্ডার দেয় এবং তাকে 1700 টাকার একটা রিসিটও দেওয়া হয়, যা আধ্যা কোর্টে পেশ করে প্রমাণস্বরূপ। এরপর আধ্যা আবার বলতে শুরু করে অর্ডার করার 2 দিন পর সে তার নতুন চশমা পায়। তাহলে সেদিন কিভাবে চশমা ছাড়া রাজগোপালের হত্যাকাণ্ড 20 ফিট দূর থেকে দেখতে পেয়েছিল সে, যে কিনা চশমা ছাড়া গোসলই করতে পারে না? কোর্ট আধ্যা সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে এবং 3 দিন পর এই কেসের শুনানির তারিখ দেয় এবং 3 দিন পর সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কোর্ট অবশেষে সুরিয়া প্রকাশকে বেকসুর মুক্তি দেয়। মুক্তি পেয়ে সুরিয়া সন্তোষকে জড়িয়ে ধরে
কান্না করে দেয় এবং সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সুরিয়া তার বাসায় ফিরে আসে এবং তার বাবা মা ও তাদের সাথে কাটানো মুহূর্তগুলোর স্মৃতি মনে করে ভীষণ কাঁদতে থাকে। খাবার খাওয়ার সময়ও সে রাধার মতো খাবারকে 2 ভাগ করে খায়। তার বাবা মার প্রতি তার ভালোবাসা যে কতটা গভীর তা বোঝা যায়। এরপর সুরিয়া রাজগোপালের বাড়িতে যায়। সেখানে তার স্ত্রী সুরিয়াকে বলে, আধিয়া সবসময় চাইতো তুমি ন্যায় বিচার পাও, আরও আসল অপরাধীকে সাজা দিতে চাইতো। আমি জানতাম তুমি খুনি না, কিন্তু তুমি একমাত্র বের করতে পারবে এই খুনের পেছনে আসলে কারা, যারা তোমার উপর এই দোষ লাগিয়েছে। তুমিও তাদের ওপর সেকশন 211 ধারা দিয়ে এফআইআর দাখিল করো। এইসব শুনে সুরিয়া আধিয়ার কাছে গিয়ে দোষীদের উপর সেকশন 211 ধারার এফআইআর দাখিল করে। আধিয়া বলে, আমি সব দেখে নেব, তুমি চিন্তা করো না। তার আগে আমাদের সেই আই উইটনেস চন্দ্রায়নকে ধরতে হবে। রাধাপ্রকাশ আর সন্তোষ গিয়ে চন্দ্রায়নকে মাতাল অবস্থায় নিয়ে আসে। চন্দ্রায়ন যেহেতু মাতাল ছিল, তাকে একটু ভয় দেখাতেই সে গড়গড় করে সব বলতে শুরু করে। চন্দ্রায়ন ছিল আসলে সিআই কিশোরেরই ডান হাত। কিশোর চন্দ্রায়নকে ভীষণ বিশ্বাস করত। কিশোর চন্দ্রায়নের সামনেই 2 জন লোককে রাজগোপালকে মারার জন্য হায়ার করে এবং রাজগোপালের মৃত্যুর পর তাদের উপর যেন কোনো সন্দেহের উদ্রেক না হয় সেটাও সে দেখবে বলেই জানায়। এরপর কিশোর চন্দ্রায়নকে পলিটিশিয়ান সিও রামা, যেখানে হোম মিনিস্টার এবং ল্যান্ড স্কেমের বিপক্ষে প্রোটেস্ট করছিল, সেখানে দাঙ্গা করতে পাঠিয়ে দেয় এবং সেই রাতে কিশোরের হায়ার করা লোক রাজগোপালকে হত্যা করে, কারণ কিশোর জানত এই প্রোটেস্ট রাজগোপালও ছিল। এবং সেই হত্যাকাণ্ডেই কিশোর ইচ্ছে করে সুরিয়াকে ফাঁসিয়ে দেয়। এরপর যে 2 জনকে দিয়ে হত্যা করিয়েছিল তাদেরকেও সে আগুনে পুড়িয়ে মেরে ফেলে, যাতে কোনো পক্ষেই কোনো সাক্ষ্য না থাকে। এইসব শুনে সুরিয়া চন্দ্রায়নকে বলে, তোমাকে কোর্টে এসব সত্য কথা বলতে হবে, যাতে করে আসল অপরাধীরা শাস্তি পায়, নির্দোষরা মুক্তি পায়। তোমার একটি সিদ্ধান্ত বদলে দেবে হাজারো নির্দোষ বন্দীদের জীবন। সুরিয়ার কথা শুনে চন্দ্রায়ন নিজের ভুল বুঝতে পারে এবং সাক্ষ্য দিতে রাজি হয়। অপরদিকে সিআই কিশোর জানতে পারে যে তার নামে সুরিয়া সেকশন 221 ধারা দিয়ে এফআইআর দার্য করেছে, যা দেখে সে অবাক হয়ে যায় এবং এমন কোনো কিছু হবে সে ভাবতেও পারেনি। কিশোর তার পক্ষে লড়তে উকিলকে হায়ার করে এবং তাকে সব ঘটনা খুলে বলে। তার উকিল সব শুনে বলে, আমাদের চন্দ্রায়নকে নজরে রাখতে হবে, কারণ সে এই কেসের গুরুত্বপূর্ণ সাক্ষী। সুরিয়া কেসটি কোর্টে ওঠে, শুরু হয় কোর্টের বিচার কার্য। কিশোরের উকিল বলতে শুরু করে, রাজগোপালকে হত্যার অভিযোগে সুরিয়া প্রকাশকে গ্রেফতার করা হয় এবং সিআই কিশোর বাকি প্রসিডিওর করেন। গ্রেফতার হওয়ার পর সুরিয়ার বাবা মা আত্মহত্যা করে এবং তার ফিয়ন্সেরও বিয়ে হয়ে যায়। পরে সুরিয়া জেল থেকে মুক্ত হলে এসবের কারণে সে ডিপ্রেশনে চলে যায় এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। মিথ্যে আত্মপ্রতিশোধ জাগ্রত হয় তার মাঝে, যার ফলে সে আমার মক্কেল কিশোরের ওপর মিথ্যা দোষ লাগিয়ে সেকশন 211 ধারা অনুসারে এফআইআর দার্য করেছে, যা পুরোপুরি মিথ্যে ও ভিত্তিহীন। অপরদিকে আধিয়া বলে, যখন সুরিয়া প্রকাশ কিছু করেনি, তবে কেন তাকে অপরাধী বলা হচ্ছে? আর তাছাড়া তার ওপর যে মিথ্যে অভিযোগ লাগানো হয়েছে তা মূল্যহীন ও বানোয়াট। তাছাড়া সুরিয়াকে ঘিরে যেসব মিথ্যে অভিযোগ সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট রটিয়েছিল, সেগুলো কি সে ফেরত নিতে পারবে? এই পর্যায়ে আধিয়া কিশোরের বিপক্ষে সাক্ষ্য হিসাবে চন্দ্রায়নকে পেশ করতে চাইলে দেখা যায় চন্দ্রায়ন আসেইনি। ফলে কোর্ট তাকে 4 দিনের সময় দেয় এবং কোর্ট মুলতবির ঘোষণা করে। কোর্ট শেষে সুরিয়াকে সিআই কিশোর নানাভাবে হুমকি দিয়ে ভয় দেখায় আর বলে, আমার সাথে পাঙ্গা নিয়ে তুই তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিস। সুরিয়া, তুই তো জানিস না এর পরিণাম কি হতে চলেছে। আমি তো তোর অর্ধেক জীবনটা ধ্বংস করেছি, এখন বাকিটুকুও করব। রেডি থাক তোর ধ্বংসের জন্য। এরপর সিআই কিশোর গাড়িতে উঠে নাগেন্দারকে হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ বলে মেসেজ পাঠায় এবং এইখানেই রিভিল হয় যে এই খুনের পেছনে আসলে নাগেন্দারেরই হাত ছিল। সেই মূলত রাজগোপালকে খুন করিয়েছে। রাধার সন্তোষ যখন চন্দ্রায়নকে কোর্টে নিয়ে আসছিল, তখন নাগেন্দার তার লোক পাঠিয়ে ওদেরকে মেরে চন্দ্রায়নকেও মেরে ফেলে। তাই চন্দ্রায়ন সেদিন কোর্টে আসতে পারেনি, আর এই জন্যই সিআই কিশোর নাগেন্দারকে থ্যাংক ইউ মেসেজ পাঠিয়েছিল। সেদিন কোর্ট শেষে অপরদিকে রাধা, সন্তোষ, সুরিয়া আর আধিয়া মিলে একটি টিম বানায় এবং প্রতিজ্ঞা করে তারা যে কোনো মূল্যে রাজগোপালের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবেই এবং আসল খুনিকে আনবে সবার সামনে। পরদিন থেকে তারা কাজে নেমে পড়ে। যেহেতু রাজগোপাল একজন সমাজসেবক ছিল, তাই তার মৃত্যুর আগে তাকে নিয়ে লেখা সকল নিউজ পেপারে আর্টিকেল এবং সেই সময়ের টপ নিউজ ও টিভি ডিবেট কালেক্ট করে। এসব কালেক্ট করে তারা জানতে পারে যে যখন সেই 100 একর ল্যান্ড স্কেমের বিষয়ে টপ নিউজে ছিল এবং সব দিকে শুধু এটা নিয়ে চর্চা হচ্ছিল, আর সেই সময়ই রাজগোপাল ও সিও রামা মিলে এই বিষয়ে প্রতিবাদ করতে থাকে হোম মিনিস্টারের বিরুদ্ধে। তাই তখন হোম মিনিস্টার কিশোরের মাধ্যমে রাজগোপালকে হত্যা করায় এবং তখন সকল অ্যাটেনশন চলে যায় রাজগোপালের মৃত্যুর খবরের দিকে এবং ল্যান্ড স্ক্যাম চাপা পড়ে যায়। যাই হোক, পরের দিন কোর্টে আধিয়া সিআই কিশোরকে ইন্টারোগেট করতে শুরু করে এবং জিজ্ঞেস করে, আচ্ছা মিস্টার কিশোর, আপনি কি গরিব নাকি ধনী? কিশোর বলে, ধনী। এবার আধিয়া বলে, নালাগান্ডালার সেই অমীমাংসিত 100 একর জমির অধিকাংশ জমি কিশোর এবং তার পরিবারের লোকজনের, যার সপক্ষে আধিয়া সেই সকল জমির ডকুমেন্ট সাবমিট করে জাজকে এবং হোম মিনিস্টারের সাথে সিআই কিশোরকে সম্পৃক্ত করে তাও প্রমাণ করে। তাছাড়া সিআই কিশোর প্রতি মাসে মিনিস্টারের ব্যাংক অ্যাকাউন্টে 6 লাখ করে টাকা পাঠায়, যা ডকুমেন্টও আধিয়া সাবমিট করে।
আর তাছাড়া সিআই কিশোরের সকল কল রেকর্ড থেকে জানা যায় যে সেদিনে 4-5 বার মিনিস্টারের সাথে কথা বলে, আর সেদিন যে মিনিস্টার চন্দ্রায়নকে গুম করে খুন করেছে সেটাও প্রমাণ হয়। আর 4 দিন আগে কোর্টে নাগেন্দার যে কিশোরকে মেসেজ করে চন্দ্রায়নকে দিয়ে খুন করিয়েছে তা কনফার্ম করার ফলে কিশোর নিশ্চিত ছিল যে সে সেভ আছে, যা কোর্টের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং আধিয়া তাও প্রমাণ হিসেবে কোর্টে পেশ করে। আধিয়া কোর্টে সিআই কিশোর আর হোম মিনিস্টারের কল রেকর্ডের কথোপকথন প্রমাণ হিসেবে পেশ করার অনুমতি চাইলে কিশোরের উকিল বলে একজন মিনিস্টার আর পুলিশের কনফিডেন্সিয়াল কথোপকথন কোর্টে পেশ করার কোনো নিয়ম বা ধারা নেই, সুতরাং এটা পসিবল না। তখন আধিয়া বলে 2015-তে একটি কেস সিস্টেমের দরুন ট্রাই সিস্টেমের দ্বারা অনুসারে একটি পসিবল। জাজ পরের শুনানিতে হোম মিনিস্টারকে আসার নির্দেশ এবং ট্রাই সিস্টেমের মাধ্যমে কল রেকর্ড শুনবে বলে সেদিনের মতো কোর্ট মুলতবি করে। অন্যদিকে নাগেন্দার, কিশোর আর উকিল একসাথে মিটিং করছিল এই বিষয়ে যে কিভাবে এই ট্রাই সিস্টেম থেকে বাঁচা যায়। নাগেন্দার উকিলকে জিজ্ঞেস করে ট্রাই সিস্টেম ব্যবহার করে কি বিগত 15 বছরের সকল কল রেকর্ড বের করা সম্ভব? তখন নাগেন্দার বলে তাহলে আমরা জাজকে কিনে সেই টাকা দিয়ে দিব, টাকার কাছে তো সবাই বিক্রি হয়। তখন উকিল বলে সবাইকে টাকা দিয়ে কেনা যায় না, এসব প্ল্যান আমরা বাদ দেই, যেটা বলি সেটাই করুন। নাগেন্দার বলে কি প্ল্যান বলো? উকিল বলে আমরা আধিয়াকে উঠিয়ে এনে ভয় দেখাবো, তার পরিবারের লোকদের মেরে ফেলার হুমকি দেব যাতে সে এই কেসটি উঠিয়ে নেয়। যেই ভাবা সেই কাজ। নাগেন্দার লোকজনকে পাঠিয়ে আধিয়াকে তুলিয়ে নিয়ে আসে। নাগেন্দার আধিয়াকে বলে তুমি তো দেখছি অনেক সাহসী, তোমার ভয় করে না? আধিয়া বলে ভয় তো তুমি আমাকে পাচ্ছ, তাই তুমি আমাকে এখানে ধরে এনেছো। নাগেন্দার আধিয়াকে বলে তোমার যত টাকা লাগবে আমি দেব, তুমি এই কেসটা উঠিয়ে নাও। আধিয়া মানা করে দিলে নাগেন্দার তাকে তার গাড়ির চাবি ফিরিয়ে দিয়ে যেখানে এসেছে সেখানে যেতে দেয়। আধিয়া যখনই সামনে এগোতে যাবে তখনই সামনে সুরিয়াকে আধমরা অবস্থায় উল্টো করে ঝুরিয়ে দেওয়া হয়, যা দেখে আধিয়া ভয় পেয়ে যায়। আসলে আধিয়ার আগে সুরিয়াকে উঠিয়ে এনেছে নাগেন্দাররা। তারা সুরিয়াকে 10 কোটি টাকার বিনিময়ে কেসটি উঠিয়ে নেওয়ার অফার করলে সুরিয়া রাজি হয় না। তখন কিশোর তাকে পেছন থেকে মাথায় আঘাত করে এবং পরে আধিয়া যাওয়ার সময় তার সামনে ঝুলিয়ে দেয়, যাতে আধিয়া ভয় পেয়ে কেসটি উঠিয়ে নেয়। নাগেন্দার আধিয়াকে পরের দিন কোর্টে গিয়ে কেসটি উঠিয়ে নিতে বলে এবং এখান থেকে সুরিয়াকে ছাড়িয়ে নিতে বলে। আধিয়া ভীষণ ঘাবড়ে যায় এবং সে কি করবে বুঝতে পারে না। পরের দিন আধিয়া একা কোর্টে গেলে রাধা ও সান্তোষ সুরিয়াকে না দেখে চিন্তিত হয়ে পড়ে। তখন আধিয়া তাদেরকে সব খুলে বললে রাধা আর সান্তোষ তাকে কেসটি তুলে নিতে বলে এবং সুরিয়াকে বাঁচাতে বলে। আধিয়া বলে তোমরা শুধু তোমাদের বন্ধু আর ভাইকে বাঁচানোর কথা বলছো, আর সুরিয়া সেসব লোকদের বাঁচাতে চায় যারা নির্দোষ, যারা বিনা কারণে জেলে বন্দী আছে বছরের পর বছর। আসলে সেদিন সুরিয়া আধিয়াকে বলেছিল অ্যাডভোকেট আধিয়া আপনি আমার কথা ভাববেন না, আপনাকে সেকশন 211 প্রয়োগ করে জিততে হবে এবং যে কোনোভাবেই আপনাকে জিততে হবে, আমি জানি আপনি পারবেন, যার জন্য আধিয়া আর কেসটি তুলে নেয়নি। অপরদিকে কোর্টের দরজা খুললে দেখা যায় সুরিয়া তার ভেতরে উইটনেস বক্সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে নাগেন্দারের হাত থেকে বেঁচে সোজা এখানেই চলে এসেছে। সুরিয়াকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে সুরিয়া জাজকে বলে পলিটিশিয়ানদের জাস্টিস সিস্টেম সামিল হওয়া ঠিক নয়, তারা এটিকে নষ্ট করে দেয়। আশা করি এই শুনানিটি সবকিছু বদলে দেবে বলে সে অজ্ঞান হয়ে যায়। সিন কাট হয়ে 15 দিন পরে চলে যায়। কোর্টে কিশোর আর নাগেন্দারের কল রেকর্ড শোনানো হচ্ছিল, যেখানে তারা চন্দ্রায়নকে মারার কথা বলছিল এবং সেকশন 211-এর হাত থেকে বাঁচার বিষয়ে আলোচনা করছিল, যা শুনে প্রমাণ হয় আসলে তারাই খুনি। জাজ তাদের দুজনকে 6 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে এবং এক পর্যায়ে দেখানো হয় সুরিয়া এবং ভবিষ্যতে যত মানুষ সেকশন 211 ধারা ব্যবহার করে জিতেছে তাদের দোষী নয় বরং উদাহরণ হিসেবে মানা হয়। আসলে প্রতিটি জিতের পেছনে রয়েছে একটি করে সংঘর্ষ, প্রতিটি সংঘর্ষ আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আইন কোনো ভালো খারাপ বোঝে না, মানুষ তাদের নিজের স্বার্থের জন্য আইনকে ব্যবহার করে। এই আইনের যথার্থ প্রয়োগ দেখানো হয়েছে এই মুভিতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। আমি সাইফ ছিলাম আপনাদের সাথে। যদি মুভিটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং এটি কমেন্ট রেখে যান আমাদের জন্য। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে দেখতে। ততক্ষণ পর্যন্ত ইউ নো হোয়াট ইট সেইড, প্রিয়জনের খেয়াল রাখুন।